আমরা শুরু করেছি রুই মাছের রক্ত সংবহন। তো রক্ত সংবহন পড়ার সময় আমরা প্রথমে একটু এদের রক্ত এবং রক্তকণিকা সম্পর্কে ধারণা নেব। যে কোনো রক্তের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, দুইটা জিনিস থাকে। একটা হলো রক্তকণিকা, আর রক্তকণিকা যে পানিটাতে ভেসে থাকে এটার নাম হচ্ছে পানি, যেহেতু তো রস। রক্ত যে রসটাতে ভেসে থাকে তার নাম রক্তরস, এটাকে আমরা প্লাজমা বলি। ওকে, তাহলে দেখেন, প্রথমে আপনাকে কি করতে হবে, প্লাজমা বা রক্ত রস লাগবে, তার উপরে রক্তকণিকা থাকবে। এবং সব সময় খেয়াল করবেন পানির পরিমাণ বেশি থাকবে, রক্তকণিকার পরিমাণ কিন্তু কম থাকবে। মানুষেও কিন্তু সেম, রক্তরসের পরিমাণ বেশি। তো রক্তরস কেন বেশি থাকে এর একটা সিম্পল আনসার হচ্ছে, রস বেশি না থাকলে তাহলে কি গড়াইতে পারবে না, রক্তনালীর ভেতর তো যাইতেই পারবে না। আপনি যদি রক্তকণিকা বেশি করে দেন তাহলে রক্তটা অনেক বেশি থিক হবে, থিক হলে কিন্তু নালীর ভেতর তো যাইতে পারবে না। এই জন্য পানিটা একটু বেশি দেওয়া লাগে যেন সহজে যাইতে পারে। তো যাই হোক, রক্তকণিকা থেকে আপনাকে জানতে হবে যে রুই মাছের কোন কোন রক্তকণিকা আছে, কোনটা নাই। লোহিত কণিকা লাগবেই, একটা প্রাণী বেঁচে থাকতে হলে তাকে অবশ্যই কি করতে হবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা যেন ঠিক থাকে এটা রাখবে, এই জন্য এটা কমন থাকবেই। সেম ব্যাপার, জীবাণুর দ্বারা সংক্রমণ সবাই হয়, তো জীবাণুর সাথে যুদ্ধ করার জন্য এটা থাকতে হবে। বাট অণুচক্রিকা এদের নাই। কেন অণুচক্রিকা নাই, তাহলে রক্তপাত হলে বা কোনো জায়গায় কেটে গেলে ক্ষতটা কীভাবে ফিল আপ হয় এটা সম্পর্কে আমরা এখন শিখবো। ঠিক আছে, তো সবার আগে চলে আসি এখানে। তো এই জায়গায় আমি স্পেশালি বলে রাখি যে মাজেদা ম্যামের বইতে কিন্তু একটু উল্টাপাল্টা কথা বলা আছে। যেমন শ্বেতকণিকায় নাকি নিউক্লিয়াস নাই, শ্বেতকণিকা নাকি গোলাকার, যেটা একেবারে ইলজিক্যাল একটা ব্যাপার। সেমভাবে লোহিত কণিকায় ক্ষেত্রে বলছে যে এরা গোলাকার বাট নাকি দ্বি অবতল, যে কারণে এই গোলাকার এবং দ্বি অবতল একসাথে কিন্তু একটা রক্তকণিকা হইতে পারে না। তো মাজেদা ম্যামের বই থেকে পড়বেন না, এটা আজমল স্যারের বই থেকেই পড়বেন। ওকে, আচ্ছা। সো আমরা প্রথমে লোহিত কণিকায় চলে আসি। যারা, এরা তো হচ্ছে মাছ, তাই না? অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি কিংবা হচ্ছে কন্ড্রিকথিস, মাছগুলা কর্ডাটা পর্বের এরা মাছ। আর আমরা যারা, আমরা হলো ম্যামালিয়া বা স্তন্যপায়ী। ওকে, তো ম্যামালিয়ানদের কিন্তু লোহিত কণিকা থাকে। তো লোহিত কণিকাটা যেন বেটার কাজ করে, বেশি বেশি যেন অক্সিজেন নিয়ে যায়, বেশি বেশি যেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, এই জন্য এদের অনেক বেশি হিমোগ্লোবিন রাখতে হবে। আর অনেক বেশি হিমোগ্লোবিন থাকলে কিন্তু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি পরিবহন করতে পারবে। তো আপনি যদি এইটা বেশি দেন তাহলে নিউক্লিয়াসটাকে বের করে দিতে হবে না? তাহলে নিউক্লিয়াসটাকে আপনাকে বের করে দিতে হবে। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের নিউক্লিয়াস নাই। কোনটাতে নাই? আমাদের যে লোহিত কণিকা সেটাতে নিউক্লিয়াস নাই। তবে একটু খেয়াল করেন, সামনে লিখতে হবে ম্যাচিউর লোহিত কণিকা। ম্যাচিউর বা পরিণত লোহিত কণিকা। পরিণত বলতে যখন একটা লোহিত কণিকা কাজের জন্য উপযুক্ত হয়েছে, ওই মোমেন্টের রক্তকণিকাকে বলা হয় পরিণত লোহিত কণিকা। তো সেম ব্যাপারটা এদের ক্ষেত্রে কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু এরা তো অনুন্নত মাছ, স্তন্যপায়ী অপেক্ষা এরা অনুন্নত না? ইয়েস। তাহলে এদের কি থাকবে দেখো, এদের হিমোগ্লোবিন তো থাকবেই, কিন্তু এদের কি হয়, নিউক্লিয়াসটা থেকে যায়, রাইট? তো এদের নিউক্লিয়াসটা থাকবে, হিমোগ্লোবিনও থাকবে। তাহলে তুলনামূলক আমরা বেশি উন্নত, আমাদের নিউক্লিয়াসও নাই, বেশি হিমোগ্লোবিন আছে। আর এদের হিমোগ্লোবিন নিউক্লিয়াস দুইটাই আছে, এটা কিন্তু অনুন্নত একটা বৈশিষ্ট্য। কেন এটা, এটা আমরা যখন হিউম্যান পড়বো, আমাদের রক্ত সংবহন পড়বো, তখন আমরা শিখবো। বাট এখানে একটু বলে রাখি, সেটা হলো যখন একটা, এটা একটা সেল, সেলের ভেতর থেকে যখন আপনি নিউক্লিয়াসটা বের করে দিবেন তখন সেলটা কিন্তু একটু এইরকম হয়। ওকে, মানে আপনি যদি সেলটা এই পাশ থেকে দেখেন, এই পাশ থেকে দেখবেন যে এই দিকটা বসে গেছে, এই দিকটা বসে গেছে, দ্বি অবতল। নিউক্লিয়াসটা বের করলে কি বের করলে, নিউক্লিয়াসটা বের করলে। তো একটু খেয়াল করেন তো, এর কি নিউক্লিয়াসটা আমরা বের করছি? করি নাই, নিউক্লিয়াসটা আছেই। তো সাথে আমরা আবার হিমোগ্লোবিন দিচ্ছি, তাহলে ভরপুর না ভেতরে? আর ভেতরে যদি ভরপুর থাকে, মানে মানুষের দাঁতের কথা ভাবেন, আমাদের ভেতরে যদি দাঁত থাকে তাহলে গাল কি বসে যাবে? বসবে না। তাহলে এর যেহেতু দুইটাই আছে, তাহলে কোনোভাবে এটা দ্বি অবতল হবে না। তাহলে আমরা লিখি যে এদের লোহিত কণিকাগুলো কেমন। এক নম্বর হচ্ছে গোলাকার, এত বেশি গোলাকার হওয়ার কথা না, সো আমরা এটাকে আরো ভালোভাবে বলতে পারি ডিম্বাকার, একটু একদিকে বেশি একদিকে কম এরকম থাকতেই পারে। দুই নাম্বার হচ্ছে দেখেন
নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াস আছে। 3 নাম্বার কি হতে পারে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন আছে, রাইট? তো এই যে লোহিত কণিকাটা আমরা শেষ করলাম। বাট আমাদের ক্ষেত্রে যদি আমরা পড়তাম কি বলতাম? আমরা বলতাম আমাদের লোহিত কণিকা হচ্ছে গোলাকার বা ডিম্বাকার, বাট যদি আমরা এই পাশে দেখি দ্বি অবতল পেতাম। আমাদের লোহিত কণিকায় নিউক্লিয়াস নাই, আমাদের লোহিত কণিকায় হিমোগ্লোবিন তুলনামূলক বেশি, তাই তো? আমি আবার এটা রিক্যাপ করব, তখন আবার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসি আমরা শ্বেত কণিকায়। মানুষের শ্বেত কণিকার দেখেন এদের মতোই শ্বেত কণিকা কিন্তু সবসময় মোটামুটি একই রকমই হয়। কেন হয় আমি বলি। ইউজুয়ালি শ্বেত কণিকা কম থাকে দেহের মধ্যে, এটা তো অনেক থাকে, প্রায় মিলিয়ন 40-50 মিলিয়ন থাকে মানুষের। অনুচক্রিকা মানুষের দেহে প্রায় 1.5 মিলিয়ন থেকে 3 মিলিয়নের মধ্যে থাকে, সরি 1.5 লাখ থেকে 3 লাখ থাকে, অনেক থাকে। কিন্তু এইটা মাত্র পার সিসি রক্তের মধ্যে 7 থেকে 11,000 থাকে, বুঝতে পারছেন? তো শ্বেত কণিকাটা সবসময় কম থাকে। তাহলে প্রশ্ন হলো শ্বেত কণিকার কাজ কি? শ্বেত কণিকার কাজ হচ্ছে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করা। জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ মানে জীবাণুকে মারা আর কি। তো আপনি বলেন তো, আমাদের দেহে তো সবসময় জীবাণু আসে কিনা? কিন্তু আমাদের দেহে জীবাণুগুলো সবসময় ঢুকতে পারে না, মাঝে মাঝে কিন্তু ঢুকতে পারে, তখন জ্বর টর হয়, নানা ধরনের ঘটনা ঘটে। তো মাঝে মাঝে আমাদের শরীরের ভেতরে জীবাণু ভালোভাবে ঢোকে। যেহেতু মাঝে মাঝে ঢোকে, এই জন্য সবসময় কি আমরা অনেক বেশি সৈন্য রাখবো না। সৈন্য কম থাক, যেহেতু যুদ্ধ হচ্ছে না। তো যখন যুদ্ধ হবে তখন যেন এরা কি করতে পারে? সংখ্যা বৃদ্ধি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করে যুদ্ধ করবে। তাহলে স্বাভাবিক অবস্থায় শ্বেতকণিকা কম থাকবে। যদি জীবাণু ঠিকঠাক ঢুকতে পারে, সেটাকে হত্যা করার জন্য কিন্তু তখন এরা বাড়বে। তো দেখেন, তখন যদি সংখ্যা বাড়াইতে চান তাহলে কি কোষ বিভাজন করতে হবে? করলেই তো ডব্লিউবিসি বাড়বে না? কোষ বিভাজন করতে হবে। আর কোষ বিভাজনের শর্ত হলো অবশ্যই তার ভেতরে কি থাকতে হবে? নিউক্লিয়াস থাকতে হবে। তাহলে নিউক্লিয়াস কি করে? কোষ বিভাজন করে, কোষ বিভাজন করে সংখ্যা বৃদ্ধি করে, আর সংখ্যা বৃদ্ধি করলে যুদ্ধ করবে। তাহলে আলটিমেটলি আমরা কি শিখলাম? পরিমাণে কি হবে? অল্প থাকবে। তাহলে যখন সিচুয়েশন তখন সংখ্যা বাড়াবো আমরা। নইলে আজকে যদি আমরা ভাবি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে, তখন বাংলাদেশ লাগবে, তাহলে বাংলাদেশ সবাই এখন সেনাবাহিনীর ড্রেস পরে সারা দেশে ঘুরে বেড়াও, তাই না? তখন অন্য কাজ সব থেমে যাবে। তো শ্বেতকণিকা ইউজুয়ালি কম থাকে। আবার আরেকটা জিনিস দেখেন, শ্বেতকণিকা যখন জীবাণুকে ধ্বংস করে, ভক্ষণ করে, তখন কিন্তু শ্বেতকণিকাকে কি করতে হয়? এমিবার মতো ক্ষণপথ সৃষ্টি করতে হয়। এমিবার মতো ক্ষণপথ সৃষ্টি করতে হয়। জীবাণুটাকে তো মারার পর তো ভক্ষণ করতে হবে, শরীর থেকে বাইর করে দিতে হবে না? করতে হবে। তখন দেখেন ক্ষণপথ সৃষ্টি হয়। তাহলে এই ধরনের রক্তকণিকার দেখেন কোনো শেপ নাই, এমিবার মতো শেপ, ক্ষণপথ ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা লিখলাম, যেহেতু এমিবার মতো, অয়েড মানে হচ্ছে মতো, প্লাস হচ্ছে এমিবা, তাহলে ফুল নেম কি হচ্ছে? এমিবয়েড। তাহলে শ্বেতকণিকা জীবাণুকে যেহেতু ধ্বংস করার পর খেয়েও ফেলে, এই জন্য এরকে ক্ষণপথ সৃষ্টি করতে হবে। আর ক্ষণপথ সৃষ্টি করতে হলে একে এমিবার মতো থাকতে হবে। প্রিয় স্টুডেন্ট, রুই মাছের ক্ষেত্রে কিন্তু সেম চেহারা দেখেন এমিবার মতো, তাহলে এমিবয়েড আকৃতি। 2 নম্বর হচ্ছে সাধারণ অবস্থায় কম থাকে, কিন্তু যখন যুদ্ধ করতে হয় তখন সংখ্যা বাড়ে, তাই না? আর সংখ্যা যদি বাড়াইতে হয়, একে কোষ বিভাজনের মাধ্যমে বাড়াইতে হয়। আর কোষ বিভাজনের মাধ্যমে যদি সংখ্যা বাড়ায়, তাহলে এর মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। খুবই সিম্পল, কিন্তু খুবই ইনফরমেটিভ তথ্য এগুলা, যে এর চেহারাটা এমিবার মতো বা সুনির্দিষ্ট কোনো শেপ নাই, এবং এদের নিউক্লিয়াস থাকবে, কারণ যখন যুদ্ধ করতে হবে বিভাজন যেন করতে পারে। ডান? তাহলে আমরা 2টা শিখলাম। এবার আমরা চলে আসি প্লাটিলেট। দেখেন এদের প্লাটিলেট নাই। ওকে, তাহলে আমি একটু আমাদের প্লাটিলেট নিয়ে আলোচনা করি। মানুষের প্লাটিলেট কিন্তু বিশাল একটা সেল থেকে কিন্তু তৈরি হয়। দিস ইজ এ সেল। এটা ভেঙে গিয়ে এরকম ছোট এরকম তৈরি করে। এই যে এগুলোর নামই হচ্ছে অনুচক্রিকা। কি নাম এগুলা? মানুষের ক্ষেত্রে কিন্তু অনুচক্রিকা। খেয়াল করেন, অনু মানে হচ্ছে ছোট। একটা বড় কোষ যখন ভেঙে যায় তখন তো ছোটই হবে।
এই জন্য এর নাম কিন্তু অনুচক্রিকা, খেয়াল করো। এবং এই জন্য বলা হয়ে থাকে যে অনুচক্রিকা আসলে কোনো কোষ না, কোষের ভগ্নাংশ। ওকে, তো এখন চলে আসি অনুচক্রিকার কাজ কি। আমাদের দেহে যদি কেটে যায়, ব্লিডিং যদি হয়, অনুচক্রিকা ওখানে গিয়ে একটা ফ্যাক্টর ক্ষরণ করে, একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। করলে একটা বিশাল অনেকগুলো রাসায়নিক পদার্থ একটার পর একটা অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে গিয়ে ওই জায়গায় রক্তপাত থামিয়ে দেয়। তাহলে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্তপাত থামিয়ে দেওয়া। কিন্তু অনুচক্রিকার ভেতরে কি থাকবে? একটা কেমিক্যাল থাকবে, যে কেমিক্যালটা কোথাও কেটে গেলে ওই কেমিক্যালটা সে ক্ষরণ করবে। করলে আরো কেমিক্যাল যারা আছে তারা ঘুম থেকে জেগে উঠবে। তাহলে ওই কেমিক্যালগুলো কোথায় আছে? ওই কেমিক্যালগুলো আছে রক্ত রসের মধ্যে, প্লাজমার মধ্যে ভেসে বেড়াচ্ছে ঘুমন্ত অবস্থায়। যে অনুচক্রিকা কোনোদিন যদি তার কেমিক্যালটাকে জাগিয়ে দেয়, বের করে দেয়, আমরা তখন ঘুম থেকে জেগে উঠে কাজ করব। তো দেখেন, এর কি রক্তরস আছে না? তাহলে রক্তরসের মধ্যে কেমিক্যাল আছে, রাইট? রক্তরসের মধ্যে কি আছে? কেমিক্যাল। ধরা যাক এ, বি, সি, ডি, নানা ধরনের কেমিক্যাল আছে। তো খেয়াল করো, মানুষের রক্ত জমাট বাঁধার জন্য কয়টা উপাদান লাগে? ফ্যাক্টর অ্যাকচুয়ালি কয়টা? 13টা, যদিও 12টা, বাট 13টা ধরা যাক। তাহলে 13টা ফ্যাক্টরের মধ্যে একটা যে অনুচক্রিকার ভেতরে। আমরা বললাম না অনুচক্রিকার মধ্যে কয়টা আছে? একটা। তাহলে বাকি 12টা কোথায় আছে? রক্তরসের মধ্যে আছে। খেয়াল করো, অনুচক্রিকার মধ্যে থাকে একটা মাত্র, আর বাকি 12টা থাকে রক্তরসের মধ্যে মানুষের ক্ষেত্রে। তাহলে এবার চিন্তা করেন তো, এর যদি প্লাটিলেট নাও থাকে, স্টিল কিন্তু রক্তরসের মধ্যে যদিও 12টা না, ধরে নিলাম 12টা ফ্যাক্টর আছে। তাহলে কোনো এক জায়গায় যদি কেটে যায়, এদের অনুচক্রিকা নাই, তাহলে ওই ফ্যাক্টরটা নাই, কিন্তু বাকি ফ্যাক্টরগুলো তো আছে। রক্তরসের মধ্যে বাকি ফ্যাক্টরগুলো আছে, ওরা অ্যাক্টিভেট হয় কোনো না কোনো ভাবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, আমাদের যদি কেটে যায়, সব ফ্যাক্টরের রক্তরসে একটা মাত্র অনুচক্রিকার ভেতরে এ আগে জাগবে, জেগে বাকিগুলোকে জাগাবে। কিন্তু এদের যেহেতু অনুচক্রিকা নাই, তাহলে এদের ওই ভেতরে কোনো ফ্যাক্টরও নেই। তাহলে বাকি যেগুলো আসছিল রক্তরসের মধ্যে, ওরা অন্যভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, হয়ে গিয়ে রুই মাছে যদি কোথাও কেটে যায়, ব্লিডিং থামিয়ে দেয়। তাহলে আমরা আজকে শিখলাম যে রক্ত জমাট বাঁধার সব ফ্যাক্টর থাকে প্লাজমাতে বা রক্তরসে। তাহলে অনুচক্রিকা যদি নাও থাকে, সে ওগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমি আবার বলি, রুই মাছের দুই ধরনের রক্তকণিকা থাকে, প্লাটিলেট থাকে না। এটা হচ্ছে লোহিত কণিকা, শ্বেত কণিকা, এটা তো নাই। লোহিত কণিকা আমাদের সাথে এর একটাই পার্থক্য যে এর নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াস যদি থাকে এরা গোলাকার বা ডিম্বাকার হয়। ওকে, দুই, শ্বেত কণিকা সবসময় কিন্তু এরকম ইরেগুলার শেপের হয়। ইরেগুলার শেপ হওয়ার কারণে বা অনিয়ত শেপ হওয়ার কারণে একটা সুবিধা পায় তারা, যে এই দেখেন দেয়ালগুলো যেহেতু একেবারে ফ্লেক্সিবল, তাহলে এরা এমিবার মধ্যে ক্ষণপথ তৈরি করতে পারে, করে কি করতে পারে? জীবাণুকে ভক্ষণ করতে পারে। তাহলে আমরা দেখলাম যে রুই মাছের শ্বেতকণিকা এমিবার মতো সুনির্দিষ্ট কোনো শেপ নাই, এমিবার মতো, এবং এদের নিউক্লিয়াস থাকতেই হবে, কারণ নিউক্লিয়াস ছাড়া কখনো এরা জীবাণু আসলে সংখ্যা বাড়াইতে পারবে না। অনুচক্রিকা যেহেতু নাই, তো ভালো, বেশি পড়তে হচ্ছে না, বাট এটা মনে রাখতে হবে, মানে পরীক্ষার জন্য না আর কি, যে অনুচক্রিকা না থাকলেও কোনো প্রবলেম নেই, কারণ কোথাও কেটে গেলে যে ফ্যাক্টরগুলো কাজ করবে সবগুলো কোথায় আছে? রক্তের পানিটাতে আছে। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।